আসসালামু আলাইকুম। এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের দাতুল স্যার আবারও চলে এসেছি আরও একটি মাইক্রোশট নিয়ে। আজকের টপিক দেখো ডি ব্লক মৌল। চলো শুরু করি। এবার চলো আমরা দেখি ডি ব্লক মৌল কারা। পর্যায় সারণীতে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যারা আছে তাদের কনফিগারেশনে শেষ ইলেকট্রনটি ডি ব্লকে প্রবেশ করে, ফলে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। আর আমাদের আলোচ্য বিষয়ে স্পেসিফিক্যালি হচ্ছে পর্যায় 4। চলো পর্যায় 4 এ কারা কারা আছে একটু দেখে আসি। স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই কয়টা মৌলই হচ্ছে বেশি আলোচনার বিষয়। তোমরা অলরেডি খেয়াল করেছো, এটা অনেক জায়গায় তোমরা পেয়েছো হয়তো। চলো শুরু করি একটা বিষয়। তার আগে এরা তো ডি ব্লক মৌল আমরা বুঝতে পারলাম, বা ডি ব্লকের মধ্যে স্পেশাল একটা ক্যাটাগরির মৌল আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। তো এদের মধ্যে অবস্থান্তর কারা আমরা একটু কিভাবে বুঝতে পারি দেখো। প্রথম শর্ত হচ্ছে যে তারা ডি ব্লক হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে তাদের আয়নে ডি ব্লকের কনফিগারেশন 1 থেকে 9 হতে হবে। এই জিনিসটা একটু বোঝার আছে। দেখো এখানে ডি 1 থেকে 9 লেখা, 0 থেকে 10 কিন্তু লেখা নাই। এটা বলার কারণ কি, দেখো স্ক্যান্ডিয়ামের যখন আয়ন হয়, স্ক্যান্ডিয়ামের প্লাস যদি করি, এটার 21 নাম্বার যে ইলেকট্রনটা সেটা ডি ব্লকে থাকে, 4D 3D তে থাকে। কিন্তু যখন স্ক্যান্ডিয়াম প্লাস হয়ে যায় তখন এই 3D তে 0 কনফিগারেশন চলে আসে। আর আমাদের শর্ত অনুযায়ী ডি তে 1 থেকে 9 পর্যন্ত থাকতে হবে, ডি তে 10 0 থাকলে কিন্তু হবে না। এই কারণে স্ক্যান্ডিয়াম প্লাসটা অবস্থান্তর মৌলর ক্যাটাগরি থেকে বাদ পড়ে গেল। একইভাবে জিঙ্ক, দেখো জিঙ্ক যদি আমরা লিখি জিঙ্ক 2 প্লাস, একটু খেয়াল করো, জিঙ্ক 2 প্লাসের কনফিগারেশন হয় 3D10, আর বাকি দুটি ইলেকট্রন হচ্ছে 4s থেকে চলে যায়। সো এই 3D10 যেটা, এটাও কিন্তু আমাদের শর্তের মধ্যে পড়ে না, ফলে এটাও অবস্থান্তর মৌল নয়। অবস্থান্তর মৌল নির্ণয় করার ক্ষেত্রে স্পেশালি এটা এমসিকিউ এর জন্য খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। দেখবো নিচের কোনটি অবস্থান্তর মৌল, নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়, নিচের কোনটি ডি ব্লক মৌল, এই ধরনের অনেক প্রশ্ন আসছে বোর্ড পরীক্ষায়। আমরাও হচ্ছে এই চ্যাপ্টারে এমসিকিউ নিয়ে অনেক তোমার কয়েকটা ভিডিও বানিয়েছি, তোমরা খেয়াল করো, উপরে আই বাটনে ক্লিক করে দেখো, তোমাদের জন্য ওয়ান শট এমসিকিউ আকারে দেওয়া আছে। ওইখান থেকে এই রিলেটেড এমসিকিউ তোমরা প্র্যাকটিস করলে আশা করি তোমাদের উপকার হবে। চলো আমরা আবার টপিকে ব্যাক করি। এবার আমরা ডি ব্লক মৌল চিনলাম। ডি ব্লকের মধ্যে স্পেশাল ক্যাটাগরি হচ্ছে অবস্থান্তর মৌল, আমরা তাদেরকেও চিনলাম। এইবার আমরা তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানি। ডি ব্লকের বৈশিষ্ট্য দেখো, ডি ব্লক বা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে খেয়াল করো। ডি ব্লক যার মৌল যেগুলো আছে তাদের হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা থাকে। পরিবর্তনশীল জারণ অবস্থা অর্থাৎ তারা এক এক বিক্রিয়ায় এক এক রকম জারণ অবস্থা প্রদর্শন করতে পারে, এক এক জারণ সংখ্যা প্রদর্শন করতে পারে। বিক্রিয়া ভেদে তাদেরটা এটা আলাদা আলাদা হয়। তোমরা অলরেডি জানো কয়েকটা এক্সাম্পল, তোমরা যেমন ধরো Fe2+ ও সম্ভব, Fe3+ ও সম্ভব। অর্থাৎ একই মৌল দুইটা ভিন্ন জারণ পজিশন দিচ্ছে, এটা তো নরমালি আমরা সবসময় পেয়ে থাকি। এছাড়া আরো এক্সেপশনাল অনেক আছে। সবথেকে বেশি যেটা শো করে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের +2 থেকে প্রায় তোমার +7 পর্যন্ত আছে যে ম্যাঙ্গানিজ শো করে। এটার কারণ হচ্ছে তাদের ডি ব্লকের কনফিগারেশন। ডি ব্লকে ইলেকট্রনগুলো যখন বিভিন্নভাবে সজ্জিত থাকে তখন বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে এই ধরনের পরিবর্তনশীল জারণ অবস্থা তারা প্রকাশ করতে পারে। তাদের আরেকটি স্পেশাল ক্যারেক্টার হচ্ছে তারা প্রভাবক রূপে ব্যবহৃত হয়। প্রভাবক রূপে আমরা ডি ব্লক মৌলগুলোকে ব্যবহার করে থাকি। তোমরা অনেক জৈব যৌগের বিক্রিয়াতে দেখবা যে হেভারনল ইউজ করা হয়, আয়রন নল, এরপর হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ইউজ করা হয়, এছাড়া প্লাটিনাম অনেক কিছু দেখছো হয়তো ইউজ করা হয়। এগুলো সব কিন্তু ডি ব্লক মৌল, কজ ওরা প্রভাবক রূপে খুবই ভালো কাজ করে। এরপরে দেখো আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরা চৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। চৌম্বকত্ব ধর্ম বা চৌম্বকত্ব প্রদর্শন করে। এরপর এরা হচ্ছে রঙিন যৌগ তৈরি করতে পারে, আর এদের হচ্ছে জটিল যৌগ তৈরি করতে পারে এরা। আমাদের আজকের আলোচনার মেইন বিষয় হচ্ছে চৌম্বকত্ব, রঙিন যৌগ আর জটিল যৌগ। চলো এক এক করে আমরা টপিকের ভিতরে প্রবেশ করি। ডি ব্লকের চৌম্বকত্ব বোঝার আগে আগে আমাদেরকে অ্যাকচুয়াল চৌম্বকত্ব বলতে কি বোঝায়, এটা কত প্রকার ও কি কি সেটা নিয়ে একটু দেখে আসা উচিত। চলো, ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব এটাকে আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি।
তিন ক্যাটাগরিতে আমরা ম্যাগনেটিজম বা চুম্বকত্বকে ভাগ করতে পারি। কি কি হয় সেটা দেখো। একটা হচ্ছে ফেরো চুম্বকত্ব, ফেরো ম্যাগনেটিজম বা ফেরো চুম্বকত্ব। একটা হচ্ছে প্যারা চুম্বকত্ব, প্যারা চুম্বকত্ব, চুম্বকত্ব। আরেকটি হচ্ছে ডায়া চুম্বকত্ব। একটু খেয়াল করো, প্যারা চুম্বকত্ব, ডায়া চুম্বকত্ব, প্যারা আর ফেরো চুম্বকত্ব বাংলায়, আর ইংরেজিতে হচ্ছে প্যারাম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম। এরা কি কিভাবে কাজ করে, কি কি একটু হাবিজাবি বিস্তারিত আমরা চলো দেখে আসি। ফার্স্টে আসি ফেরো চুম্বকত্ব বা ফেরোম্যাগনেটিজম, ব্যাপারটা কিভাবে ঘটে, কি কি ঘটে। ফেরোম্যাগনেটিজমে যেটা হয় কি, কোন একটা পদার্থ মানে যাদের ফেরোম্যাগনেটিজম আছে তারা হচ্ছে কোন চুম্বকের ক্ষেত্রে আসলে, আকর্ষণ ক্ষেত্রে আসলে তারা হচ্ছে আকর্ষিত হয়। এরা খুবই শক্তিশালীভাবে আকর্ষিত হয়। আর প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রেও এরা আকর্ষিত হয়, তবে একটু দুর্বলভাবে আকর্ষিত হয়। কিন্তু ডায়াম্যাগনেটিজম যাদের মধ্যে আছে তারা হচ্ছে ম্যাগনেট ফিল্ডের মধ্যে আসলে আংশিক বা হালকা বিকর্ষণ দেখায়, অর্থাৎ বিকর্ষিত হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার এটা মেকানিজমটা কি বা প্যারাম্যাগনেটিজমটা আসলে কিভাবে ঘটে আমি একটু তোমাদের খেয়াল দেখাই। মনে করো এটা একটা ধাতু, এই ধাতুতে বিভিন্ন ভাবে বিভিন্ন অণু সাজানো আছে, এই ধরো অণু পরমাণু সাজানো আছে। তো যেটা হয়, যখন তুমি এই অণুপরমাণুর নরমাল অবস্থায় দেখো তখন তাহলে এর ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে তাদের স্পিন এক একটা এক এক দিকে থাকে, কোনোটা এইদিকে, কোনোটা ওইদিকে, কোনোটা এইদিকে, মানে হচ্ছে পুরোপুরিভাবে এক একটা এক এক দিকে থাকে। আশা করি এইটুকু দিয়ে বুঝতে পারবা। এরপর যখন সেই পদার্থটাকে আমি ম্যাগনেটের কাছাকাছি নিয়ে আসবো তখন যেটা হয় কি, ওই পদার্থের যে ইলেকট্রনগুলো আছে সেইগুলো ওই ম্যাগনেটের ফিল্ডের সাথে অ্যালাইন হয়ে ইলেকট্রনের স্পিন সবগুলো একই মুখে হয়ে যায়। সাপোজ এরকম সবগুলো ইলেকট্রন একই মুখে হয়ে যায়, ফলে ওই পদার্থটি ম্যাগনেটের দ্বারা খুবই তীব্রভাবে আকর্ষিত হয়। আবার ম্যাগনেটটি যখন আমি সরিয়ে ফেলি তার কিছুক্ষণ পরও তোমার এই পদার্থটি অনেকক্ষণ সময় ধরে, কিছুক্ষণ না অ্যাকচুয়ালি অনেকক্ষণ সময় ধরে এই পদার্থটি ম্যাগনেটিজম দেখায়। এই কারণে তাদেরকে হচ্ছে প্যারাম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এর এক্সাম্পল হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল, এই সকল ধাতু। এই সকল ধাতু দিয়ে এদের সংকর দিয়ে কিন্তু মেইনলি ম্যাগনেটও তৈরি করা হয় কৃত্রিমভাবে। তো এটা খেয়াল রেখো। এবার প্যারাম্যাগনেটিজম কারা? প্যারাম্যাগনেটিজম হচ্ছে এই ধরনের পদার্থই, বাট তাদের ক্ষেত্রে কি হয়, চুম্বকটা আমি যখন সরিয়ে ফেলছি তখন ওই পদার্থের যে ইলেকট্রনগুলো যে একই অ্যালাইনে যে স্পিনগুলো ছিল সেই স্পিনগুলো নষ্ট হয়ে যায়। তো এদের কনফিগারেশনে ডি এর একটা ভূমিকা আছে। ডি ব্লকে, ডি ব্লকে এদের হচ্ছে যদি ধরো ওয়ান 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 ওয়ান, পাঁচটা ওয়ান, পাঁচটাই সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে তারা প্যারাম্যাগনেটিজম দেখাবে। যদি ডি ব্লকে হচ্ছে চারটা সিঙ্গেল ইলেকট্রন থাকে তারা হচ্ছে প্যারাম্যাগনেটিজম দেখাবে। ডি ব্লকে যদি তিনটা সিঙ্গেল ইলেকট্রন থাকে তারা প্যারাম্যাগনেটিজম দেখাবে। ডি ব্লকে যদি দুইটা থাকে অথবা ডি ব্লকে যদি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে তারা প্যারাম্যাগনেটিজম দেখাবে। পার্থক্য হচ্ছে এই কনফিগারেশন যার হবে সে হচ্ছে শক্তিশালী প্যারাচুম্বকত্ব দেখাবে, আর এই কনফিগারেশন যার হবে সে হচ্ছে দুর্বল প্যারাম্যাগনেটিজম দেখাবে। এদের এক্সাম্পল হচ্ছে ডি ব্লকের আয়ন, ডি ব্লকের আয়ন বা কথা সহজ কথা বলতে গেলে অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌলের আয়ন, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌলের আয়ন। আর ডায়াম্যাগনেটিজম কারা দেখায়? ডায়াম্যাগনেটিজম দেখায় যাদের হচ্ছে অরবিটাল অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ হয়ে যায়, যেমন S2 অথবা হচ্ছে মনে করো ডি ফুল 10 দেওয়া আছে, ধরো এই যে এখানে এর পরের কনফিগারেশন যেটা হবে D10 দেওয়া আছে, তাদের ক্ষেত্রে ডায়াম্যাগনেটিজম পাওয়া যায়। স্পেশালি এস ব্লকে এটা বেশি দেখা যায় ডায়াম্যাগনেটিজম। এরা হচ্ছে ম্যাগনেট ফিল্ডে আনলে তারা একটু বিকর্ষিত হয়, কারণ তাদের ইলেকট্রন হচ্ছে অক্টেট পূর্ণ থাকে, শেষ কক্ষপথে অক্টেট পূর্ণ থাকে দেখে তারা ডায়াম্যাগনেটিজম এইভাবে শো করে, বিকর্ষণ শো করে। আশা করি আমরা চৌম্বকত্বটা বুঝতে পেরেছি এবং কেন প্যারাম্যাগনেটিজমের আন্ডারে অবস্থান্তর মৌল পড়ে এটা হয়তো বুঝতে পেরেছি, যে এই কনফিগারেশন থাকার কারণে অবস্থান্তর মৌলগুলো প্যারাম্যাগনেটিজম দেখায়। দেখো, রঙিন যৌগ নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটু স্পেশালি ডি ব্লকের অরবিটালগুলোর শেপ নিয়ে একটু আলোচনা করা দরকার।
তো আগে আমি শুরু করি, তারপর তোমাদেরকে দেখাই। দেখো আমরা জানি ডি কে আরো যদি আমরা এমপ্লিফাই করি তাহলে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার পাবো। এদের শেপটা কিরকম হয় দেখো, ডি এক্স ওয়াই এর শেপ হবে এই বরাবর এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ, দেন এই একটা ডাম্বল, এই একটা ডাম্বল, ডাবল ডাম্বল যেটা এক্স ওয়াই তলে থাকে। এরপরে দেখো ওয়াই জেড আর জেড এক্স এরও সিমিলার শেপ, ওয়াই জেড আর জেড এক্স এরও সিমিলার শেপ। সেটা কিরকম হয় আমি একে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এটা ওয়াই, এটা জেড, এটা জেড, এটা এক্স, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই ডাবল ডাম্বল। সহজ কথা হচ্ছে এই তিনটা শেপ হবে ডাবল ডাম্বল আকৃতির, এই তিনটা শেপ হবে ডাবল ডাম্বল আকৃতির। আর বাকি দুইটা শেপ কি হবে চলো আমি আরেকবার এটা মুছে তোমাদেরকে দেখাই দিই। বাকি দুইটা শেপ হবে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যে জিনিস, যে অরবিটালটা, এটার শেপ হবে হচ্ছে এই বরাবর এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ। এক্স ওয়াই অক্ষে আমরা এর আগে ডাবল ডাম্বল দেখছিলাম, এখানেও ডাবল ডাম্বল, বাট এটা হবে ঠিক অ্যাক্সিস বরাবর। সমস্যাটা এখানেই হয়, এটা অ্যাক্সিস বরাবর। আর জেড স্কোয়ারটাও, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস যদি ধরি, এই হচ্ছে জেড বরাবর আর এই বরাবর একটা রিং থাকে। এবার খেয়াল করো এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডিজেড স্কোয়ার এই দুইটার শেপটা হচ্ছে একদম অ্যাক্সিস বরাবর হয়। এই অ্যাক্সিস বরাবর হওয়া আর ওর আগের তিনটা ছিল একদম তল বরাবর প্লেন বরাবর হওয়া। ওই প্লেন বরাবর হওয়ার এই অ্যাক্সিস বরাবর হওয়ার মধ্যে একটু ডিফারেন্স চলে আসে। মানে আমি যদি আরেকটু সুন্দর করে ব্যাখ্যা করি জিনিসটাকে, তাহলে যে ব্যাপারটা দাঁড়াবে যে এদের এই অরবিটালগুলোর যে পাওয়ার লেভেল, যে শক্তি লেভেল, আর এই অ্যাক্সিস বরাবর যারা থাকে তাদের শক্তি লেভেলে একটু ভিন্নতা চলে আসে। বা আরেকটু সহজ করে বললে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের শক্তি মাত্রাটা একটু বেশি থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার অরবিটালে ইলেকট্রন থাকতে গেলে একটু বেশি শক্তির দরকার হয়। কেন হয় এটা? কারণ এই অ্যাক্সিস বরাবর থাকার কারণে, থাকতে হলে নর্মাল এই প্লেনের থেকে একটু ডিফারেন্স চলে আসে। তো এবার আমি যদি এটাকে সুন্দর করে আঁকি, নর্মাল অবস্থায় ডি ব্লকের ডি এর শেপটা হবে এরকম, যেখানে পাঁচটা অরবিটাল সমান অবস্থায় থাকে। এটাকে আমরা বলি হচ্ছে ডি ডি জেনারেট অবস্থা, ডি জেনারেট, এটাকে বলা হয় হচ্ছে ডি জেনারেট অবস্থা। বাট যখন এটা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কোনো জটিল যৌগ তৈরি করে, তখন এটা ওই শক্তির লেভেলটা আলাদা হয়ে যায়, পাওয়ার লেভেলটা আলাদা হয়ে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারটার একটু বেশি বেড়ে যায়, আর বাকি তিনটার শক্তি লেভেলটা একটু কম মনে হয়। তো এটা হচ্ছে নরমালি আমরা ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে জেড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এদের এই অবস্থাকে তখন আমরা বলি নন ডিজেনারেট, নন ডিজেনারেট। আরেকটা ব্যাপার, এদের যে শক্তির লেভেলটা তখন এটাকে বলা হয় হচ্ছে ইজি, আর এটার শক্তি লেভেলটাকে বলা হয় টি টু জি। এই যে এতক্ষণ ধরে যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা কিন্তু আমার নিজের বানানো মতবাদ না, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ক্রিস্টাল ফিল্ড মতবাদ। তোমরা হয়তো বইয়েও এটা পড়েছো, এটা ক্রিস্টাল ফিল্ড মতবাদ। এই কারণে দেখো এটা হচ্ছে ইজি, এটা হচ্ছে টি টু জি। এই শক্তি লেভেলটার ডিফারেন্সটা হবে তখন হচ্ছে ডেল ই ইকুয়াল টু এইচ মিউ। তো যেটা ঘটে, সাপোজ এখানে ইলেকট্রন ছিল পাঁচটা, এই পাঁচটা ইলেকট্রন এখানে ছিল, যখন সে বিক্রিয়া করতে যায় তখন হচ্ছে শেষ কক্ষপথ থেকে বিকর্ষণের ফলে ইলেকট্রনগুলো যখন চেপে আসে তখন এখানে ইলেকট্রন হয়ে যায় এরকম। মানে পাঁচটা ইলেকট্রনই ডেফিনেটলি সে উচ্চ শক্তি স্তরে যেতে যাবে না, সে নিম্ন শক্তি স্তরে যাবে। বাট এই যে ডেল এইচ ইটার কথা বলছি না, শক্তি ডিফারেন্সটা খুবই কম। ওরা কি করে, অল্প একটু এনার্জি পেলে জাম্প করে উপরের লেভেলে চলে যায়, উপরের অরবিটালে চলে যায়, অর্থাৎ ইজি লেভেলে চলে যায়। আবার একটু পরে শিথিল হলে সেগুলো আবার টি টু জিতে ব্যাক করে। এই যে জাম্পটা হয় নিজের ডি অরবিটালের ভিতরে দুইটা আলাদা নন ডিজেনারেট সিচুয়েশনে, যে আলাদা জাম্পটা হয়, এই জাম্পের ফলে ইলেকট্রনগুলো কি হয়, উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, দেন সেই শক্তিটা বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে যাচ্ছে।
আই থিঙ্ক কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এই শক্তি বিকিরণটাই আমরা হচ্ছে বর্ণালী রূপে রং হিসেবে, রঙিন যৌগ হিসেবে দেখতে পাই। আমি পুরো ঘটনাটা যদি আবার সামার আপ করি, তাহলে জিনিসটা যেটা ঘটে, বিক্রিয়ায় অংশ নেওয়ার সময় অবস্থান্তর মৌলসমূহের যে ইলেকট্রনগুলো আছে তারা ডিজেনারেট অবস্থায় এইভাবে থাকে, বাট যখন অংশগ্রহণ করে তখন ইলেকট্রনগুলো কিছু কিছু ক্ষেত্রে লিগ্যান্ডের বিকর্ষণের কারণে তোমার সিঙ্ক হয় বা চেপে আসে। সে চেপে নন ডিজেনারেট সিচুয়েশনে এই যে তিনটা যেগুলো প্ল্যানার লেভেলের অরবিটাল এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই লেভেলে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। তারপরে কি হয়, কিছু শক্তি তারা যদি গ্রহণ করে তাহলে ইলেকট্রনগুলো জাম্প করে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লেভেলে চলে যায়, অর্থাৎ ইজি লেভেলে চলে যায়। ইজি লেভেল আর টি2 জি এর মধ্যে একটু ডিফারেন্স থাকে, ফলে ইলেকট্রনগুলো যখন আবার টি2 তে ব্যাক করে সেই শক্তিটা তারা বিকিরণ করে। সেই বিকিরিত শক্তি হচ্ছে ডেল ই ইকুয়াল টু এইচ মিউ, আর এই ডেল ই ইকুয়াল টু এইচ মিউকে আমরা রং হিসেবে, বর্ণ হিসেবে দেখতে পাই। এর ফলে যৌগটি রঙিন বা বর্ণিল মনে হয় আমাদের কাছে। আশা করি তোমরা রঙিন যৌগের ব্যাখ্যাটি বুঝতে পেরেছো। তার মানে ডি ব্লকের এই বিভিন্ন কনফিগারেশনের কারণে হয়তো এখানে 4টা ইলেকট্রন থাকতে পারে, হয়তো এখানে হচ্ছে 2টা ভরাট থাকতে পারে, এরকম বিভিন্ন কনফিগারেশনের কারণে তোমার বিভিন্ন ধরনের রং আমরা দেখতে পাই, আর এরকম বিভিন্ন রঙিন যৌগের এক্সাম্পল আমরা বিভিন্ন যৌগে পাই। এবার চলো পরের টপিকে। জটিল যৌগের টপিকটি বোঝার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বোঝা। ধরো FeCN6 এই জটিল যৌগটির সমাধান করতে করতে আমরা জটিল যৌগের সম্পূর্ণ টপিকটা বুঝে যাব। এছাড়াও তোমরা যদি জটিল যৌগের আরো ডিটেইলস ব্যাখ্যা চাও, সেই ক্ষেত্রে আমাদের ওই আই বাটনে ক্লিক করে দেখো, জটিল যৌগের উপর আমি আলাদা একটা মাইক্রোশট নিয়েছি, কারণ জটিল যৌগে অনেকেরই বেশি বেশি প্রবলেম থাকার কারণে আমরা এটাকে আলাদা একটা ডিটেইলড টপিক নিয়ে রেখেছি। তো দেখো এই যে যৌগটা, এখানে কনফিউজ হয়েও না কেউ, এই যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা দেওয়ার কারণ হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধনে লিগ্যান্ড মুক্তজোড় ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুকে দেয়, দিয়ে একটা বন্ধন সৃষ্টি করে। তো এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে Fe। তো এই যৌগের ব্যাখ্যা শুরু করার আগে আমাদেরকে আগে Fe এর জারণ মানটা জানা লাগবে। তো Fe এর জারণ মান আমরা যদি বের করি, এখানে এটাকে আমরা x ধরলাম, x ধরে যদি বের করি, সায়ানাইড হচ্ছে -1, তাহলে -6 = -4, তাহলে x +2, অর্থাৎ এখানে Fe2+ আয়নটি ব্যবহৃত হয়েছে। এবারে আমরা Fe2+ এর চলো ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিই। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস যেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4 3p6 3d আর হচ্ছে 4s। এখন যেহেতু Fe2+, তো এখানে অলরেডি 2টা ইলেকট্রন চলে যাবে, আর এখানে থাকবে হচ্ছে 6টা আশা করা যায়, তাহলে 18 8 24 25 26। হ্যাঁ, এই হচ্ছে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস। বাট আমাদেরকে আরেকটু ডিটেইলস এর কাজটা করতে হবে। কিভাবে দেখো, এখানে আমার ডি এর কনফিগারেশন আমি একটু আগে থেকে আরেকটু আগে, যেহেতু আমার জায়গা কম, তোমরা একটু খেয়াল রাখো। 1 2 3 4 5, এটা হচ্ছে 3d, এরপর আমি 4s নেব, 4p নেব, 4p পর্যন্ত আমি কনফিগারেশনটা দেখাবো। আমার এই মুহূর্তে এটার কনফিগারেশনটা হচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো এখানে 4টা ঘর মোটামুটি ফাঁকা, আর আরো আছে। তো এটা হচ্ছে নরমাল অবস্থায়। এবার যখন সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে বা জটিল যৌগে অংশগ্রহণ করবে বা তোমার যৌগ গঠনের সময়, যৌগ গঠনের সময় দেখো, যৌগ গঠনের সময় যদি আমি সেম কনফিগারেশনটা আরেকবার রাখি, 1 2 3 4 5, যৌগ গঠনের সময় কিছুটা এরকম হবে। সেক্ষেত্রে 3d 4s 4p এর বেলায় দেখো এখানে সায়ানাইড হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। সায়ানাইড কিভাবে শক্তিশালী লিগ্যান্ড? শক্তিশালী লিগ্যান্ড কাদেরকে বলে এটা জানার জন্য আমাদেরকে আবার বলতেছি, ওই জটিল যৌগের উপর যে মাইক্রোশটটা নিয়েছি, দেখো আই বাটনে ক্লিক করে ওখান থেকে দেখে নিও। তো এখন আমরা একটু যদি করি, শক্তিশালী লিগ্যান্ড হওয়ার কারণে এই ইলেকট্রনগুলো একটা বিকর্ষণ ফিল করবে, আর বিকর্ষণ হওয়ার কারণে ইলেকট্রনগুলো একটু চেপে আসবে, ফলে কনফিগারেশনটা এরকম হয়ে যাবে, আর 2টা ঘর ফাঁকা হয়ে যাবে। এখানে 2টা ঘর ফাঁকা, আর আমাদের এখানে সায়ানাইড আছে টোটাল 6টা। তাহলে আমি একটু দেখো, এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দিল, একটা, 2টা সায়ানাইড, 3টা সায়ানাইড, 4টা 5টা 6টা সায়ানাইডে এই 6টা ঘরটা দখল করে সে কি করবে। তাহলে এখানে সায়ানাইড দিল একটা, সায়ানাইড 2, সায়ানাইড 3, সায়ানাইড
সায়ানাইড এরা দিল। এখানে দেখো এই অরবিটালগুলোর মধ্যে কোন কোন অরবিটাল হচ্ছে অংশগ্রহণ করছে সংকরণে। দেখো এখানে ডি তে 2টা, তাহলে D2, এরপর এস এ একটা, তাহলে এস, এবং পি তে 3টা, D2sp3। এই যৌগের বেলায় D2sp3 সংকরণ অনুষ্ঠিত হয়েছে বা সংকরণ সংঘটিত হয়েছে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো D2sp3 সংকরণ। এবার এই D2sp3 সংকরণের ফলে এটার আকৃতিটা কেমন আর এটা কি ধরনের ম্যাগনেটিজম দেখায় বা চৌম্বকত্ব দেখায়, চলো সেটা একটু দেখে আসি। D2sp3 এর ক্ষেত্রে আয়রন যদি মাঝখানে থাকে তাহলে 4 কোণা থেকে সায়ানাইড মুক্ত জোড় ইলেকট্রন তাদেরকে দেয়, 4 কোণা থেকে দিয়ে একটা তল তৈরি করে। এবং আরো 2টা যে বাকি আছে তারা হচ্ছে লম্বভাবে, পরস্পর লম্বভাবে এইভাবে ইলেকট্রন দেয়। অর্থাৎ একটা তল হচ্ছে এই 4টা মিলে একটা তল, এই তলের সাথে একটু বেশি বড় হয়ে গেছে, এই তলের সাথে লম্বভাবে আরো 2টা দেয়। এই যে শেপটা দেখতেছো, এই শেপটা তখন দেখতে হবে একটা তল, তলের মধ্যে ধরো একটা কাগজ যদি নাও, কাগজ বা একটি তল ধরো আমার হাত যদি একটা তল হয়, এই তলের সাথে লম্ব বরাবর যদি এরকম 2টা উপরের দিক থেকে এটা নিচের দিক থেকে থাকে, তাহলে যে শেপটা হবে এটা সবার সাথে যদি তুমি তল কল্পনা করো তাহলে তুমি 8টা তল পাবা। এই কারণে এই শেপটার নাম হচ্ছে অষ্টতলকীয়। অষ্টতলকীয়, অষ্টতলকীয়। আর এই যৌগে আয়রনের বা তোমার হচ্ছে Fe2+ এর যে ডি অরবিটালের কনফিগারেশন ছিল সেটা হচ্ছে 2+2+0+0, সরি 2+2+2+0+0, এরকম একটা কনফিগারেশন ছিল। তোমরা চৌম্বকত্ব টপিকটা যখন পড়াচ্ছিলাম তখন হয়তো খেয়াল করেছো, যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে সেটা প্যারাম্যাগনেটিজমের আন্ডারে পড়ে, বাট এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি না। এই কারণে এইটা যেহেতু সিঙ্গেল ইলেকট্রন নাই, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিজম প্রদর্শন করে, ডায়া চুম্বকত্ব। অর্থাৎ চুম্বক ক্ষেত্রে যদি এদেরকে নিয়ে আসা হয় বা চুম্বক ক্ষেত্রের আন্ডারে যদি এটা আসে তাহলে সে বিকর্ষণধর্মী আচরণ করবে, অর্থাৎ বিকর্ষিত হবে চুম্বকের দ্বারা। আশা করি জটিল যৌগের এই একটা ম্যাথ দিয়ে আমি তোমাদেরকে কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। আর আরো ডিটেলসে যদি জটিল যৌগ সম্পর্কে তোমাদের জানতে হয় তাহলে আমাদের মাইক্রোসফট ভিডিওটি দেখে নাও। আজকের মতো আমি এই ডি ব্লক মৌল নিয়ে এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা হচ্ছে আরও যদি কিছু প্রবলেম ফেস করো আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমাদের ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, সেখানে পোস্ট করে আমাদেরকে জানাতে পারো যে কোন বিষয়ের উপরে তোমরা মাইক্রোসফট ভিডিও চাও। আর আমিও চেষ্টা করব তোমাদের সব সচরাচর যে প্রবলেমগুলো থাকে সেই ধরনের প্রবলেমগুলোর উপরে বেশি বেশি শর্ট নিয়ে তোমাদের এই প্রবলেমগুলো যাতে দূর করতে পারি। আশা করি একটা ভালো রেজাল্ট তোমরা করো, আমরা সেটাও প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।